নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সোদপুর মোড় হবে তিলোত্তমা মোড়, নাম বদলের ডাক, আপলোড গুগল ম্যাপেও। সিজিআই চন্দ্রচূড়ের নামে গুজব ছড়ানোয় কড়া ব্যবস্থা। যারা এই আন্দোলনে রাজনীতি দেখছেন তারাই আসলে রাজনীতি করছেন, বার্তা জুনিয়র চিকিৎসকদের। আলোচনার জন্য রাজ্য সরকারের সদর্থক ভূমিকা দেখছি না, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর উপস্থিতি সহ 4 দফা শর্ত মানলে বৈঠকে যেতে রাজি, নবান্নকে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। আরও দুর্বল নিম্নচাপ, তবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস 4 জেলায়। এবার আসছে বিস্তারিত খবরে। সোদপুর মোড় হবে তিলোত্তমা মোড়, নাম বদলের ডাক, আপলোড গুগলের ম্যাপেও। আরজিকর কাণ্ডে প্রতিবাদ আন্দোলনের ঝড় থামছে না। তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে এক সুতোয় গেঁথে গেছে গোটা কলকাতা থেকে জেলা। সবার মুখে মুখে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। তিলোত্তমার বিচারের দাবিতে এই শহর দেখছে অভিনব প্রতিবাদ। মেয়েদের রাত দখল থেকে শুরু করে মানববন্ধন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন আম নাগরিক। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের ঝড় কিছুতেই থামছে না। তরুণীর বিচারের দাবিতে এক সুতোয় গেঁথে গেছে গোটা কলকাতা থেকে জেলা। এরই মধ্যে আন্দোলনকারীদের আর্তি, সোদপুর ট্রাফিক মোড়ের নাম বদল করা হোক, বদলে নাম হবে তিলোত্তমা মোড়। এই সোদপুরেই ছোট থেকে বেড়ে ওঠা আরজিকরের ওই তরুণীর। সোদপুর মধ্যম গ্রামের একাধিক চেম্বার করতেন তিনি। ছোট থেকে সংগ্রাম করে বেড়ে উঠেছে সে, হয়ে উঠেছিলেন ডাক্তার দিদি। ডাক্তার দিদি চলে যাওয়ার পর চোখে জল এলাকাবাসীর। ডাক্তার দিদির খুন ও ধর্ষণের প্রতিবাদে পাড়ার মেয়ের বিচারের দাবিতে পথে নামেন প্রতিবেশীরাও। তখনও মেয়েদের রাত দখলের মতন বড় আন্দোলন গড়ে ওঠেনি। ঘটনার 1 মাস পেরিয়েছে, আন্দোলনের শিখা এখনো জ্বলছে। সেই সঙ্গে সোদপুরবাসীর আরতি, সোদপুর ট্রাফিক মোড়ের এই ব্যস্ত ও অতি গুরুত্বপূর্ণ রাস্তার নাম থাকুক তিলোত্তমার নামে, পরিচিতি পাক তিলোত্তমা মোড় নামে। সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীরা আবেদন করেন ডানলপ বা ব্যারাকপুর থেকে যারা বাস বা অটোতে সোদপুরে আসবেন তারা যেন তিলোত্তমা মোড় বলে ডাকে। তিলোত্তমা, তোমার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না। গুগল ম্যাপে বিটি রোডের ওপরেই এই জায়গা, তিলোত্তমা মোড় লিখে লোকেশন চিহ্নিত করার কাজ চলছে। সেখান থেকে অদূরে নির্যাতিতার বাড়ি। শুধু সোদপুরই নয়, একাধিক জায়গার নাম বদলে হচ্ছে তিলোত্তমা মোড় বা তিলোত্তমা চত্বর। গুগল ম্যাপ খুললেই তিলোত্তমা মোড়ের ছড়াছড়ি। অন্যদিকে দেখা যাক সন্দীপ ঘোষের ল্যাপটপে কি পাওয়া গেল। আত্মীয়দের বাড়িতে রাখা সন্দীপের ল্যাপটপ ভর্তি নগ্ন পুরুষের ছবি। তদন্তে আর কি পেল সিবিআই? ইডির নজরে এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ল্যাপটপ। কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা মনে করছেন ল্যাপটপে থাকা এক্সেল সিটে মিলতে পারে টেন্ডারের বিষয়ে ডিজিটাল নথি। এই কারণেই হয়তো ওই ল্যাপটপটি সন্দীপ ঘোষ নিজের কাছে রাখতেন না। এবার আর ডায়েরি নয়, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ল্যাপটপে থাকা এক্সেল সিট থেকে টেন্ডারের বিষয়ে ডিজিটাল নথি মিলতে পারে বলে মনে করছেন ইডি। ওই ল্যাপটপটি সন্দীপ নিজের কাছে রাখেননি। বিপদের আশঙ্কায় আগেভাগেই তার ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে তা পাঠিয়ে দিয়েছিলেন। যদিও শেষ রক্ষা হয়নি। আপাতত ওই ল্যাপটপ সহ টেন্ডারের ডিজিটাল নথি কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের হাতে চলে এসেছে। এগুলিকেই খতিয়ে দেখার কাজ শুরু করেছে ইডি। সিবিআইয়ের পাশাপাশি আরজিকরের আর্থিক তছরূপের ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি। সম্প্রতি সন্দীপের বেলেঘাটার বাড়ি, ক্যানিংয়ের বাংলো সবকিছুতে তল্লাশি করেছিলেন আধিকারিকেরা। পরিজনদের জিজ্ঞাসাবাদ সূত্রে সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠের এক বাড়িতে গিয়ে ওই ল্যাপটপটি নাগালে পান তারা। সূত্রের খবর, ল্যাপটপে এক্সেল সিটে বিভিন্ন ফোল্ডার রয়েছে, তাতে টেন্ডারের বিষয়ে হিসেব নিকেশ রাখা হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এই বিষয়ে তথ্য পেতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। তা খতিয়ে দেখার পরে ধৃত বডিগার্ড শেখ আফসার আলী, ভেন্ডার বিপ্লব সিংহ, সুমন হাজরার সঙ্গে আঁতাত করে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার ক্লু মিলতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। এছাড়াও সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে এমন কিছু যা দেখে রীতিমতন চমকে উঠেছেন তদন্তকারীরাও। আরজিকর তদন্ত যত এগোচ্ছে, দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক বাজে কীর্তি সামনে আসছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের ল্যাপটপে মিলেছে এমন কিছু যা দেখে রীতিমতন চমকে উঠেছেন তদন্তকারীরাও। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপের ল্যাপটপে মিলেছে একাধিক নগ্ন পুরুষের ছবি। প্রসঙ্গত, এরই মধ্যে 2017 সালে হংকংয়ে একটি ঘটনাও সামনে এসেছে।
যেখানে সন্দীপ ঘোষ হংকংয়ের কুইন এলিজাবেথ হাসপাতালে এক মেল নার্সের শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন তখন সন্দীপ আচমকাই তার চেম্বারে ঢুকে পড়েন, নিতম্বে পরপর বেশ কয়েকটি চড়-চাপড় মারেন, এমনকি ওই নার্সের গোপনাঙ্গেও হাত দিতে যান বলে অভিযোগ। যদিও এই সময় এই ব্যাপারটি মিসআন্ডারস্ট্যান্ডিং বলে দাবি করেছিলেন সন্দীপ ঘোষ। তার দাবি ছিল উনি নাকি হাতের ব্যথা নিরাময়ের জন্য একটি বিশেষ ব্যায়াম ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলেন। এবার আরজিকর কাণ্ডের আবহে সন্দীপের ল্যাপটপে একাধিক পুরুষের নগ্ন ছবি মিলেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এই ল্যাপটপটি সন্দীপ ঘোষ তার বেলেঘাটার বাড়ি থেকে অনেকখানি দূরে এক আত্মীয়ের বাড়িতে সরিয়ে রেখেছিলেন। সিজিআই চন্দ্রচূড়ের নামে গুজব ছড়ানোর কড়া ব্যবস্থা পুলিশের। কেস দিল একজনকে। কাকে জানেন কি? সুপ্রিম কোর্টে আরজিকর ধর্ষণ এবং খুনের মামলা শুনানি চলছে। তারই মধ্যে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নামে ভুয়ো খবর ছড়াতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করল পশ্চিমবঙ্গ পুলিশ। সেই ব্যক্তি কে? ভারতের প্রধান বিচারপতি হলেন ডিওয়াই চন্দ্রচূড়। তার সম্মানহানি করতে ভুয়ো খবর ছড়ানো হয়, আর সেই ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে দাবি করা হলো। তবে ঠিক কী ভুয়ো খবর ছড়ানো হয়েছিল সেই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। গুজব না ছড়ানোর আর্জি জানিয়ে পুলিশের তরফে শুধু বলা হয়েছে যে তদন্ত চলছে। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে বলা হয়েছে, ভারতের প্রধান বিচারপতির সম্মানহানি করতে এবং সুপ্রিম কোর্টের মর্যাদাহানি করতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। জনগণের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি এবং শান্তি বিঘ্নিত করার জন্যই এই কাজটা করা হয়েছিল। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাড়ির সুজিত হালদারের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দিন কয়েক আগে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে সতর্ক করে বলা হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে চূড়ান্ত অবমাননাকর এবং ভিত্তিহীন খবর চটাচ্ছেন গুটি কয়েক লোক। সেই সঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে যে বাকস্বাধীনতার আড়ালে এমন চূড়ান্ত ভুয়ো খবর ছড়ানোটা আইন বিরুদ্ধ। যারা বিচার বিভাগকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে নির্দিষ্টভাবে ওই ভুয়ো খবরটি চিহ্নিত করা হয়নি। তবে পুলিশের সেই সতর্কতা বাণীর আগে সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং তার স্ত্রীকে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল। তাতে দাবি করা হয়েছিল যে শ্যামাপ্রসাদ দাসের সঙ্গে পারিবারিক যোগ রয়েছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের স্ত্রীর। সংশ্লিষ্ট মহলের মতে ওই গুজবের বিরুদ্ধেই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ। অন্যদিকে ভারতের প্রধান বিচারপতির নামে ভুয়ো খবর ছড়ানোর বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুনছে ভারত প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতে 3 বিচারপতির বেঞ্চ। তবে সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্ট নয়। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা বললেন, যারা এই আন্দোলনে রাজনীতি দেখছেন আসলে তারাই রাজনীতি করছেন। জুনিয়র ডাক্তারদের শর্ত মানল না রাজ্য সরকার। মূলত চলতি সপ্তাহে সোমবার ছিল আরজিকর মামলার সুপ্রিম শুনানি। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। যদিও তারপর দেখা যায় সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেও অনড় রইলেন জুনিয়র চিকিৎসকেরা। এদিকে গতকাল নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের জন্য বৈঠকে যোগ দিতে আহ্বান জানিয়ে ইমেল করা হয়। চন্দ্রিমা ভট্টাচার্যের কথায় খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও তারপর নিজেদের দাবিতে অনড় রইলেন রাজ্যের সরকারকে পাল্টা জোড়া ইমেল জুনিয়র ডাক্তারদের। এরপরেই সন্ধ্যায় মুখ্য সচিব মন্ত্রীর সাংবাদিক বৈঠক হয়, আর বৈঠক শেষ হতেই স্পষ্ট বার্তা জুনিয়র ডাক্তারদের, যারা এই আন্দোলনে রাজনীতি দেখছেন আসলে তারাই রাজনীতি করছেন। জুনিয়র চিকিৎসকদের তরফে দাবি করা হয়েছে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বলা কোনো কথা বা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। প্রথমত, তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি যে 93,000 ডাক্তারদের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500। সর্বমোট 245টি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র 26টি। এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, বরং স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য সরকারের। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল এত বেহাল থাকবে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেই সেটা ভেঙে যাবে? আমরা তো শিক্ষানবিশ মাত্র। শিক্ষানবিশরা কর্মবিরতি করলে যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত বেহাল দশা তা বলার আর অপেক্ষা রাখে না। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা বললেন, আলোচনার জন্য রাজ্য সরকারের সদর্থক ভূমিকা দেখছি না। জুনিয়র চিকিৎসকদের দাবি মানল না রাজ্য সরকার। খোলা মনে আলোচনা, অর্থাৎ চিকিৎসকদের দাবি 30 জন প্রতিনিধি
এবং সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার যেন দেখা যায়, সেটাই মানলেন না সরকার, যে কারণে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তারা। জুনিয়র চিকিৎসকদের দাবি মানল না রাজ্য সরকার। এই দিন আন্দোলনরত চিকিৎসকদের সাংগঠনিক বৈঠকে তারা বলেন, এই মুহূর্তে প্রশাসনের তরফে কোনো সদর্থক ভূমিকা নেই। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এটা জেদ নয়, সমাজের সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের অধিকার। এও বলেন, আমরা চাইছি অপরাধীর শাস্তি। এই দাবি যদি কারোর জেদ বলে মনে হয়, কিছু করার নেই। জেদ বলে আমাদের আন্দোলনকে ছোট করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের চিকিৎসকরা রাজনীতি করছে মন্তব্যে তাদের দাবি মাননীয়া বলেছেন, আমরা রাজনীতি করছি, আমরা রোদ ঝড় জল নিয়ে বসে আছি, আমরা দ্রুত আন্দোলনে ফিরতে চাই। এতে কোনো রাজনীতি ছিল না। যারা এর মধ্যে রাজনীতি দেখছেন, আসলে তারাই রাজনীতি করছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সহ 4 দফা শর্ত মানলে বৈঠকে যেতে রাজি। নবান্নকে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। মঙ্গলবার দুপুর প্রায় 3:30 থেকে শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের ধর্ণা। মঙ্গলের রাত পেরিয়ে বুধবার সন্ধ্যা 27 ঘন্টা অতিক্রান্ত। স্বাস্থ্য ভবনের সামনে এখনও ধর্ণায় বসে রয়েছেন তারা। দফায় দফায় ইমেল, পাল্টা ইমেল চালাচালি হলেও বৈঠক নিয়ে সমাধান সূত্র এখনো পর্যন্ত মেলেনি। বিকেলেই আন্দোলনকারী ডাক্তারেরা একটি ইমেল পাঠিয়ে মুখ্য সচিবকে জানান, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অন্তত 30 জনের প্রতিনিধি দলকে নিয়ে বৈঠক সহ 4 দফা শর্ত দিয়েছেন তারা। আপাতত সেই ইমেলেরই জবাবের জন্য অপেক্ষায় জুনিয়র ডাক্তারেরা। নবান্নে নিজেদের শর্ত জানানোর পরেও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা চিকিৎসক কিঞ্জল নন্দ। তিনি জানান, যেহেতু আন্দোলনটি সব মেডিকেল কলেজকে নিয়ে শুরু হয়েছিল, সব মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাই এই জুনিয়র ডক্টর ফ্রন্টের 30 জন প্রতিনিধি বৈঠকে যাবে। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে 26টি মেডিকেল কলেজ রয়েছে। কিঞ্জল জানান, তাদের দাবি না মানা হলে সেই মতন পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে। জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল বলেন, যে বৈঠকের প্রস্তাব এসেছে সেই বৈঠকে গেলে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হব না। আমরা আবার অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরব। যারা এখানে অপেক্ষা করে আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে মতামত পরবর্তীকালে জানাবো। অন্যদিকে আবহাওয়ার খবর সম্পর্কে জানা যাচ্ছে, আরও দুর্বল হলো নিম্নচাপ। তবে বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস 4 জেলায়। বুধবার সকালে কলকাতায় কয়েক পশলা বৃষ্টিপাত হলেও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। শক্তি হারিয়ে আরও দুর্বল হলো নিম্নচাপ। পশ্চিমবঙ্গের থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে সেটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের অভিমুখ পশ্চিম উত্তর দিক থেকে উড়িষ্যা হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে সেটি। যদিও বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ অনেকটাই শক্তি হারিয়েছে। নিম্নচাপ সরলেও পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে। কোথাও ভারী, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হুগলি, 2 চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার হুগলি এবং 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার সকালেই কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে সূর্যের দেখা মিলেছে।